সমস্যা নেই, আমার কাছে পাঠিয়ে দিবি। তুই আর আমি তো একই। সামিন সাগরের কলার ধরে চেঁচিয়ে ওঠে। একেবারে জিভ টেনে ছিঁড়ে ফেলো বাস্টার্ড। সাগর সামিনের হাত ছাড়িয়ে দিয়ে বলে, 2 কোটি টাকা উসিল করব আমি তোর থেকে, যেভাবে হোক। ইয়াসার মির্জা। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, অবশ্য তোর বউকে আমার কাছে দিলে একটু চিন্তা ভাবনা করে দেখতাম। কথাটা বলে সাগর শেষ না করতে সামিন সাগরের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। সাগর নাক চেপে ধরে মাথা ঘুরিয়ে সামিনের দিকে তাকিয়ে হাসতে থাকে। সামিন দৃঢ়ভাবে বলে, তোর সাথে কথা অপচয় করে লাভ নেই। আমি খেপে গেলে এই দেশে ভিক্ষা করেও খেতে পারবি না, এই কথাটা শুধু মাথায় রাখিস। সামিন গাড়িতে গিয়ে উঠে বসে গাড়ি স্টার্ট করে, তারপর গাড়ি ঘুরিয়ে চলে যায়। মেজাজ যথেষ্ট বিগড়ে রয়েছে তার। পার্টি অফিসের সামনে গাড়ি থামিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে ছেলেরা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যেদিন সামিনের মেজাজ গরম থাকে সবাই খুব ভয় ভয় থাকে, আজ সম্ভবত সেই দিন। কোনো কথা বললেও দুবার ভেবে কথা বলতে হবে আজ। সামিন ইয়াসারের পার্টি অফিসের সামনে সিএনজি থামে। আলো তার দুই পাশে বসে থাকা হিয়া এবং শ্রাবণীর দিকে তাকায়। তারা শুকনো মুখে আলোর দিকেই তাকিয়ে আছে। আলো বেশ ঘাবড়ে আছে। সারাদিন যাকে সে তুলোধুনা করে এখন কিনা তার কাছে হেল্প চাইতে এসেছে সে। এর থেকে লাঞ্ছনার আর কি হতে পারে। সিএনজি ভাড়া মিটিয়ে তিনজন নেমে পড়ে। ধীর পায়ে হেঁটে ইয়াসার মির্জার পার্টি অফিসের গেটের ভেতরে প্রবেশ করে এদিক ওদিক তাকায়। রাহাত চুপচাপ বসেছিল, সে আলোকে খেয়াল করেনি। মাথা নিচু করে ফোনে কিছু দেখছিল। রাহাত? অবাক হয়ে রাহাত মাথা তুলে তাকায়। আলোকে দেখে তার মুখ হা হয়ে গিয়েছে। আলো কিছু সময় চুপ করে থেকে বলে, আপনার ভাইয়ের সাথে দরকার ছিল, আর একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি? রাহাত উঠে দাঁড়িয়ে যায়। বাকি ছেলেরা সবাই মুখ চাওয়াচাই করছে। হতভম্ব ভাব কাটিয়ে রাহাত বলে ওঠে, ভাই আপনার জন্য অল টাইম ফ্রি, চলুন আমার সাথে ভাই। রাহাত ডাকতে সামিন ধমকে সুরে বলে ওঠে, বলেছে আগামী 1 ঘন্টায় কেউ আসবে না এখানে। ভাই ভাবি এসেছে। কোন ভাবি? আমার কোনো ভাবি নেই। ভাই আমাদের ভাবি। সামিন কিছু কাগজ দেখছিল। রাহাতের কথায় মাথা তুলে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহাত পেছনের দিকে তাকিয়ে বলে, ভাবি আসুন। সামিন উঠে দাঁড়িয়ে যায়। ধীর পায়ে হেঁটে আলো সামিনের অফিসে ঢুকে। তার পেছনে হিয়া এবং শ্রাবণী। আলো এক পলক সামিনের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। সামিন এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আলো নিচু স্বরে বলে, আমি এখানে একজন মেয়ের কাছে এসেছি, আপনার সাথে কিছু দরকার ছিল। আলোর কথায় সামিনের ঘোর কেটে যায়। সে নিজেকে স্বাভাবিক রেখে ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, আগে বসো। হিয়া এবং শ্রাবণী সামিনকে সালাম দেয়। সামিন সালামের উত্তর দিয়ে ওদেরকেও বসতে বলে। সামিন রাহাতের দিকে তাকায়। রাহাত ঘর থেকে বেরিয়ে যায়। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, বলো কি সমস্যা তোমার? আলো কাটকাট ভাবে বলে, সমস্যা আমার না, সমস্যা আমার বান্ধবীর। সামিন শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, তুমি শ্রাবণী না? শ্রাবণী দাস, সুজন দাসের মেয়ে, ভালো গান করো। শ্রাবণী মাথা নাড়িয়ে বলে, জি ভাইয়া। কি সমস্যা তোমার? ভাইয়া, আমার বাবার দূর সম্পর্কের এক ভাইয়ের ছেলেরা জোরপূর্বক আমাদের বাড়ি দখল করেছে, সাথে আমাদের দোকান ঘরটাও, যেটা আমাদের পরিবারের একমাত্র ইনকাম সোর্স ছিল। এমতো অবস্থায় পুরো পরিবার নিয়ে খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পুলিশের কাছে গিয়েছিলে? সুজন কাকা কোথায়? গিয়েছিলাম বহুবার, আমাদের থেকে টাকাও নিয়েছে অনেক, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর বাবা অসুস্থ, তাই আমি আলোকে রিকোয়েস্ট করে আপনার সাথে কথা বলতে এসেছি। সামিন শ্রাবণীর কথা শুনতে শুনতে আলোর দিকে তাকাচ্ছে বারবার। আলো তার দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। সামিন চোখ সরিয়ে নিয়ে শ্রাবণীকে বলে, এটা লিখন দাসের কাজ, যে লিখন দাসের ডান হাতে 6টা আঙ্গুল। শ্রাবণী মাথা নাড়ায়, তারপর বলে, বিপদের মাঝ সমুদ্রে পড়েছি ভাইয়া, পাশে কেউ নেই, না আছে একটা ভাই। ওরা অনবরত আমাদের 4 বোনের ক্ষতি করার থ্রেট দিয়ে যাচ্ছে। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বুঝলাম। আচ্ছা, আমি বিষয়টা দেখব। জমির দলিল কোথায়? বাবার কাছেই। সামিন মাথা নাড়িয়ে বলে, আঙ্গুলটা বাঁকা করতে হয়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আর তোমার বোনদের কিছু হবে না, দুশ্চিন্তা করো না। আলো তাচ্ছিল্যের হাসি হেসে ফেলে। নিজে একটা মেয়ে উঠিয়ে নেওয়া লোক হয়ে অন্য মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করছে, কি হাস্যকর। খুব হাসি পাচ্ছে আলোর। সামিনের চোখে তা পড়ে যায়। সে পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, খুব ভালো গান করো তুমি। গত বছর শুনেছিলাম জাতীয় পর্যায়ে দিতে হয়েছিলে। তোমরা সব বান্ধবীরাই বেশ গুণী দেখছি। কেউ কারাতে জানো, কেউ গান, আর তুমি কি জানো? হিয়ার দিকে তাকিয়ে সামিন বলে। হিয়া হেসে বলে, আমি শুধু পৃথিবীর অক্সিজেন নষ্ট করতে জানি ভাইয়া, আমি ওদের মতো গুণী নই। সামিন হেসে ফেলে। তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে বলে, তোমার গান শুনেছি, তোমার বান্ধবীর কারাতে এখনো দেখার সৌভাগ্য হয়নি।
আলো সামিনের দিকে তাকায়। সামিন প্রসঙ্গ পাল্টে বলে, কি খাবে বলো, ঠান্ডা কিছু আনতে বলি? হিয়া মাথা নাড়িয়ে বলে, না না ভাইয়া, আমাদের ক্লাস আছে, আমরা উঠি। সামিন বাধা দিতে গিয়েও দেয় না। দেখে আলো সবার আগে ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়ে আছে। শ্রাবণী কৃতজ্ঞ ভঙ্গিতে বলে, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইবো না ভাইয়া। সামিন হাসে, তারপর বলে, 2 দিনের মধ্যে ঝামেলা শেষ করে দেব আমি, চিন্তা করো না। আসি ভাইয়া। হ্যাঁ, তোমরা গিয়ে নিচে দাঁড়াও, তোমাদের বান্ধবী 5 মিনিট পর যাচ্ছে। মানেটা কি? হিয়া আলোর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে। চুপ করে দাঁড়িয়ে থাক এখানে, আমরা নিচে আছি। আলো বেরিয়ে যেতে চাইলে হিয়া ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে নিচে চলে যায় শ্রাবণীকে নিয়ে। সামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো এক পলক দেখে চোখ সরিয়ে নিয়ে কপাল কুঁচকে বলে, কি কি সমস্যা? সামিন ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বলে, আমার কাছে তো তুমি এসেছো, আমি তো যাইনি, সমস্যা তো তোমার। সমস্যা আমার বান্ধবীর। আমি একজন মেয়রের কাছে এসেছি। মেয়রের কাজ তো এগুলো নয়, এগুলো একটা গুন্ডার কাজ। আমি তো গুন্ডা, গুন্ডার কাছে আসতে আপনার আত্মসম্মানে বাঁধলো না আছিয়া? আলো কটমট করে সামিনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, গুন্ডা দেখে এসেছি। এবার দয়া করে কাজটা করে দিয়েন, এসব তো আপনি ভালোই পারেন। আলো চলে যেতে নিলে সামিন আলোর হাত টেনে ধরে টেনে একেবারে নিজের মুখোমুখি দাঁড় করায়। আলো কিছুটা ঘাবড়ে যায়, অস্ফুট স্বরে বলে, আপনি আমাকে হ্যারাস করছেন ইয়াসার মির্জা। সামিন আরেকটু এগিয়ে গিয়ে নিচু স্বরে বলে ওঠে, তুমি তো নিজে এসেছো হ্যারাস হতে। আমি কিন্তু চেঁচাবো, আপনার গায়ে হাত তুলবো বলে দিলাম। চেঁচাও, গায়ে হাত তোলো, তোমার কিল খুশি আমার কাছে কাতুকুতুর মতো লাগে। আলো চেঁচাতে পারে না। কেন পারে না সে নিজেও জানে না। সামিন আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিচু স্বরে বলে, সালোয়ার কামিজে বিশ্রী লাগে তোমাকে, শাড়ি পরবে। আর এইভাবে কিশোরী মেয়েদের মতো 2টো বেনি করেছো কেন চুলে? বয়স কমানোর চেষ্টা? খোপা করবে। আপনি আমাকে যেতে দিন। তোমার বান্ধবীদের থেকে 5 মিনিট নিয়েছি, মাত্র 2 মিনিট হয়েছে, আর 3 মিনিট পরে ছেড়ে দেব। আলো বুঝতে পারছে সে নিজের পা নাড়াতে পারছে না। সামিন আলোর ঘাবড়ে যাওয়া মুখটা দেখে মুচকি হাসে, তারপর কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, এত বড় উপকার করব তোমাদের, কি দেবে বিনিময়ে? আপনার ছেলেদের নাস্তা পানির ব্যবস্থা করে দেয়া হবে। এর বেশি তো কিছু দেওয়ার নেই, সবটা তো বোঝেন। ওসব তো ওরা পাবে, আমি কি পাবো? আলোর অস্বস্তি বেড়ে যায়। সে দূরে সরে যেতে চাইলে সামিন আবারও তার হাত ধরে টেনে নিজের মুখোমুখি দাঁড় করায়। ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আজ সকাল থেকে মেজাজটা প্রচুর গরম ছিল, তুমি এসে ঠান্ডা করে দিলে, তার জন্য তোমাকে একটা ধন্যবাদ দিতে চাই আছিয়া। কথাটা বলে সামিন বাঁকা হাসি হাসে। আলো কিছু বুঝে ওঠার আগে তার কপালে একটা চুমু দিয়ে দ্রুত পায়ে হেঁটে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ে। আলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে, তার শরীর একটুও নড়ছে না। সামিন কিছু কাগজ উল্টে পাল্টে মনোযোগ দিয়ে দেখছে, যেন এইমাত্র কিছুই হয়নি। কিছু সময় পরে আলোর দিকে না তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে, 5 মিনিট শেষ হয়েছে, যাও। আলো সামিনের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সামিন একবারও আলোকে দেখছে না, এক মনে কিছু কাগজে সই করে যাচ্ছে। কিছু সময় চলে যেতে আলো দৌড়ে সামিনের অফিস রুম থেকে বেরিয়ে যায়। ছুটতে ছুটতে গেটের কাছে আসতেই সবাই অবাক হয়ে আলোকে দেখে। রাহাত চেঁচিয়ে বলে, ভাবি কিছু হয়েছে? আলো দাঁড়ায় না, ছুটতে থাকে। হিয়া গেটের কাছে দাঁড়িয়েছিল, আলোকে ধরে বলে, কিরে ছুটছিস কেন? আলো কাঁপা কাঁপা গলায় বলে, আমি বাড়ি যাচ্ছি। কেন ক্লাস করবি না? আলো কিছু না বলে একটা রিকশা থামিয়ে উঠে পড়ে। হিয়া শ্রাবণী একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। রাহাত সামিনের রুমের সামনে দাঁড়িয়ে অনেকটা জড়তা নিয়ে বলে, ভাবি কিছু হয়েছে ভাই? কেমন ছুটতে দেখলাম। সামিন রাহাতের সে কথার জবাব না দিয়ে বলে, লিখন দাস আর সৃজন দাসকে বিকেলে আমার এখানে নিয়ে আসবি। এখন সবাই যা, আমি কিছুক্ষণ একা থাকবো। রিকশায় উঠে ওনার কোনা কপালে চেপে ধরে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। তারপর কপালের যে স্থানে সামিন ঠোঁট চুয়েছে সেই স্থান ঘষতে থাকে। তার ঠোঁট কাঁপছে। বাড়ির সামনে রিকশা দাঁড় করিয়ে কোনো মতে ভাড়া মিটিয়ে বাড়িতে ঢোকে। বসার ঘরে থাকা সবাইকে উপেক্ষা করে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ব্যাগটাকে বিছানার উপর ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে ওয়াশরুমের মেঝেতে বসে পড়ে আলো। একটু পরপর সেই দৃশ্যটা আলোর চোখের সামনে ভেসে ওঠে। কেন সে প্রতিবাদ করতে পারল না এহেন কাজে? নিজের প্রতি প্রচন্ড রাগ হচ্ছে তার। স্টুডেন্ট লোন? জি ভাই, বিদুষী কল্যাণ সমিতিতে অ্যাপ্লাই করেছে। সামিন অবাক হয়ে তাকিয়ে থাকে। রনি বলে, ওরা তো গ্রাহকদের ডিটেলস বলে না। আমার এক বন্ধু আছে, ওখানে জব করে, তার থেকে জানলাম ভাবি উদ্যোক্তা হিসাবে নিজের একটা ব্যবসা শুরু করবে সম্ভবত।
উনি ওখান থেকে বছরখানেক আগে 6 মাসের প্রশিক্ষণ নিয়েছিল। সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, খুব আত্মপ্রত্যয়ী মেয়ে। প্রথম প্রথম ফটকা আর ফাঁকা কলসি মনে হতো, যত দিন যাচ্ছে অবাক হচ্ছি। দম আছে আমার বউয়ের। রনি চুপ করে থাকে। সামিন বলে, লোনটা কি পেয়েছে? না, তাকে দেওয়া হচ্ছে না ভাইয়া। ঠিক আছে, যা ওখানকার ব্যবস্থাপনা পরিচালকের সাথে আমার কথা বলিয়ে দিবি। ভাই, ভাবি জানতে পারলে কিন্তু আবার সিন ক্রিয়েট করবে। জানতে যদি পারে তবে। আর শোন, সাগরকে সুবিধার মনে হয় না। ঈশিতা আর আলোর দিকে একটু খেয়াল রাখবি। রনি মাথা নাড়িয়ে চলে যায়। সামিন ফোনে আলোর একটা ছবির দিকে তাকিয়ে থাকে। ছবিটা আলোর কলেজের অনুষ্ঠানে আলো যখন উপস্থাপনা করেছিল তখনকার। আলোর কলেজের ফেসবুক পেজে দেখতে পেয়ে সেভ করে রেখেছে ফোনে। ছবিটা জুম করে আলোকে ভালো করে দেখতে থাকে। মনে পড়ে যায় সেদিনের কথা। ব্যাচ পড়াতে গিয়ে সামিনের বুকে সেফটি পিন ফুটিয়ে দিয়েছিল ওই মেয়েটা। সামিন আনমনে হেসে ফেলে। আলোর ছবিটার দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, কখনো কি দরদ দিয়ে আমাকে দেখবেই না বাঘিনী? কি রে, কাজ হয়েছে? হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আলোর দিকে। আলো শুকনো মুখে হিয়ার দিকে তাকিয়ে আছে। হিয়া নরম স্বরে বলে, হয়নি তাই না? তুই যে স্বামী নিয়াসারের বউ, এই ইনফরমেশনটা সেদিন দেওয়া উচিত হয়নি, ঘেটে গিয়েছে সবটা। আলোর মুখে হাসি ফুটে সে হাতের কাগজটা উঁচুতে তুলে ধরে বলে। হিয়া খুশি হয়ে যায়। আলো বলে, টাকাটা হাতে পেয়ে গেলেই কাঁচামাল আর মেশিন কিনে ফেলবো। পিছু ফিরে দেখার সময় নেই আমার, খুব ব্যস্ত থাকতে চাই আমি। ভাইয়া খুব সাপোর্টিভ তাই না? আলো চোখ মুখ শক্ত করে হিয়ার দিকে তাকায়। কিছুক্ষণ পরে বলে ওঠে, সবসময় ভাইয়া ভাইয়া করবি না, এতই যখন পছন্দ ভাইয়াকে তুই নিয়ে নে। হিয়া হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে বলে, এসব কি বলছিস তুই? আচ্ছা, ভাইয়ার প্রসঙ্গ উঠলেই তুই এমন হয়ে যাস কেন? তোদের মধ্যে কি কিছু হয়েছে? আলো কঠিন গলায় বলে, না, কিছু হয়নি, তবে হবে। কি? ডিভোর্স। ঠান্ডা গলায় বলে ওঠে আলো। হিয়া অবাক চোখে আলোর দিকে তাকিয়ে আছে। কলেজের গেটের বাইরে পা রেখে নওশিন এদিক ওদিকে তাকায়। হাতে তার দুটো বই। লাইব্রেরি থেকে নিয়েছে বই দুটো। কলেজের সামনের ব্যস্ত রাস্তাটা পুরো ফাঁকা। কলেজ 1:30টায় ছুটি হয়, কিন্তু আজ সে লাইব্রেরিতে গিয়েছিল, তাই আধা ঘন্টা দেরি হয়েছে নামতে। চোখের চশমাটা ঠিক করে সামনে দুপা ফেলতেই থমকে দাঁড়িয়ে যায়। ডান দিক থেকে দুটো বাইক বাজ পাখির মতো এসে তার সামনে থামে। নওশিন এদিক ওদিক তাকিয়ে পালানোর পথ খুঁজে। রাস্তায় কোনো লোকজন নেই। এখন কি হবে? সামনের বাইক থেকে একটা লম্বা ঝাঁকড়া চুলের ছেলে নেমে নওশিনের মুখোমুখি দাঁড়ায়। নওশিন ভয়ে একটা ঢোক গিলে নেয়। ফোন ধরবে না, সম্পর্ক রাখবে না আমার সাথে, তাই না? বলো। ছেলেটা ধমকে ওঠে। নওশিন কাঁদো কাঁদো কণ্ঠে বলে, দেখো সৈকত, তুমি এমন করতে পারো না, তুমি আমাকে ছেড়ে দাও। সৈকত নওশিনের হাত ধরে ফেলে। নওশিন কেঁদে দেয়। সৈকত দাঁতে দাঁত চেপে বলতে থাকে, ছাড়বো না। তুই কি করবি? 1 বছর কেন প্রেম করছিস আমার সাথে? তবে তুমি একটা ড্রাগ অ্যাডিক্ট সৈকত। আমি কোনো ড্রাগ অ্যাডিক্টের সাথে সম্পর্ক রাখতে চাই না, প্লিজ লিভ মি। কাঁদতে কাঁদতে বলে নওশিন। ছাড় ওকে। সৈকত নওশিনের হাত ছেড়ে পেছনে তাকায়। আলো তার দিকে তাকিয়ে আছে। সৈকত হাত দিয়ে নিজের চুল ঠিক করে বলে, তোমার কথায়। হ্যাঁ, আমার কথায়। কি বললো শুনতে পাসনি? একটা মেয়ে যখন না বলে তখন সেই না তাকে আগ্রহ করতে শেখ, জানোয়ার। চেঁচিয়ে উঠে আলো। সৈকত আলোর দিকে এগিয়ে যায়। হিয়া ঘাবড়ে গিয়ে আলোকে বলে, আলো চল, ওদের ব্যাপার ওরা বুঝবে। আলো হিয়ার হাত ছাড়িয়ে দিয়ে সৈকতের চোখে চোখ রাখে। সৈকত আলোর মুখোমুখি দাঁড়িয়ে বলে, আমি জানোয়ার? তা তুই কোন দেশের সতী সাবিত্রী এসেছিস? স্বামী নিয়াসারের 2 মাসের লিজ নেওয়া বউ। আলো চমকে ওঠে কথাটা শুনে। সৈকত সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, শোন, মেয়রের 2 মাসের বউ, এখান থেকে কেটে পড়। ওটা ওর আর আমার ব্যাপার। আলোর মাথায় আগুন ধরে যায়। মেয়রের 2 মাসের বউ কথাটা শুনে পায়ের জুতা খুলে হাতে নিয়ে ইচ্ছা মতো পেটাতে থাকে সৈকতকে। নওশিন ভয়ে তটস্থ হয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। রনির নাম্বার দেখে সামিন ফোনটা রিসিভ করে বলে, ব্যস্ত আছি রনি। ভাই, ভাবি। কি হয়েছে আলোর? কিছুই না, আমাদের ভাবি আগের ফর্মে ফিরেছে। মানে ছক্কার উপর ছক্কা, একজনকে পেটাচ্ছে। সামিন বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। চেঁচিয়ে বলে, মানে কাকে? সৈকত, সাগরের ছোট ভাই। কেসটা কি গিয়ে দেখছি, আপনি রাখেন। ওকে থামা, আমি আসছি। ফোনটা কেটে রনি লম্বা লম্বা পা ফেলে হট্টগোলের দিকে এগিয়ে যায়। আলো জুতা রেখে চড়থাপ্পড় মারতে থাকে সৈকতকে। সৈকত একসময় আলোর হাত ধরে ফেলে। খ্যাপা কণ্ঠে বলে, মেয়ে মানুষ বলে চুপ করে আছি আলো। রনি গিয়ে একটা ঘুষি মেরে দেয় সৈকতকে। নাক বেয়ে রক্ত ঝরছে সৈকতের। রুমাল চেপে ধরে রনির দিকে তাকিয়ে আলোকে বলে, তোর কন্ট্রাক্টের স্বামী দেখছি তোর পেছনে বডিগার্ডও লাগিয়ে রেখেছে। আলো আবার তেড়ে যায় সৈকতের দিকে। পেছন থেকে হিয়া ঝাপড়ে ধরে রাখে তাকে।
সৈকত একবার রনি, একবার আলো, একবার নওশিনের দিকে তাকায়, তারপর নওশিনকে উদ্দেশ্য করে বলে, খুব ভুল করলে তুমি নসীন। লোকজন জড়ো হয়ে গিয়েছে রাস্তাটায়। রুমাল দিয়ে নাক মুছে রক্তাক্ত রুমালটা ছুঁড়ে মারে রাস্তায়, তারপর বাইকে উঠে চলে যায় সেখান থেকে। রনি আলোর দিকে তাকিয়ে বলে, ভাবি, ও কি আপনাকে ডিস্টার্ব করছিল? আমাকে ডিস্টার্ব করার জন্য আপনার ভাই রয়েছে রনি। ও নওশিনকে ডিস্টার্ব করছিল, জোরপূর্বক নওশিনের সাথে সম্পর্ক রাখতে চাইও, ঠিক আপনার ভাইয়ের মতো। রনি চুপ করে থাকে। আলো আশেপাশে তাকিয়ে লোকজনকে বলে, আপনারা যান, প্লিজ যান। লোকজন চলে যায়। আলো রনির দিকে তাকিয়ে বলে, এই পুরুষগুলো নারীর ইচ্ছার ধার ধারে না কেন বলতে পারেন রনি? হঠাৎ সেখানে সামিনের গাড়ি থামে। তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আলোর দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে আলো? ওরা কি করেছে তোমাকে? আলো মুখ ঘুরিয়ে নেয়, তারপর রনির দিকে তাকিয়ে বলে, আপনাদের যদি কেউ হায়ার করে থাকে আমাকে দেখে শুনে রাখার জন্য, তাহলে জেনে রাখুন আমার কোনো বডিগার্ড লাগবে না, তাকে বলে দেবেন। আলো সামিনের দিকে না তাকিয়ে চলে যায়। রাস্তাটা পুরোপুরি খালি হয়ে যায়। সামিন একবার রনির দিকে তাকিয়ে বলে, ওর কোথাও লাগেনি তো? শরীরের কোথাও লাগেনি, তবে মনে লেগেছে ভাই। ভাবিকে আপনার 2 মাসের লিজে নেয়া বউ বলেছে ওই সৈকত। বাড়ি ফেরার তাড়া নেই কোনো তার। আগে ঈশিতা সামিনের একটু দেরি হলে ফোন দিয়ে দিয়ে ব্যস্ত করে ফেলতো। তারপর আলো আসার পর থেকে সামিন ইচ্ছে করে আগে ভাগে বাড়িতে ফিরত। গিয়ে দেখতো একটা ছোটোখাটো দেখতে ভারী মিষ্টি কিন্তু তেজি মেয়ে বিড়াল ছানার মতো তার বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। এখন তো কিছুই নেই সামিনকে তাড়াতাড়ি বাড়ি টেনে নেওয়ার, না আছে আলো না ঈশিতার ফোন। ভাইয়ার সাথে ঠান্ডা যুদ্ধ চলছে, বোনের যোগাযোগ বিচ্ছিন্ন। পার্টি অফিসের সামনে গাড়িটা পার্ক করে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে সে। মনটা ভারী হয়ে আছে তার। আলোকে আজ তার জন্যে মানুষের বাজে কথা শুনতে হচ্ছে। সব কিছুর জন্য সে দায়ী। মস্ত বড় একজন অপরাধী সে। সব কিছু এলোমেলো লাগছে তার কাছে। না পারছে আলোর প্রতি জন্মানো অনুভূতিকে দমিয়ে রাখতে, না পারছে আলোর মনে জায়গা করে নিতে। এসব জোর জবস্তি ভালোবাসা দেখিয়ে কোনো মেয়ের হৃদয়ে পাওয়া যায় না, সামিন জানে। কিন্তু সে কি করবে? কিছু দূর গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ে সামিন। তারপর একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে এপাশ ওপাশ করছিল। তারপর উঠে বসে ঘড়ির দিকে তাকায়। রাত 12:27। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সম্ভবত। উঠে গিয়ে জানালার কাচ টেনে দেয়। পুনরায় এসে বিছানায় বসে পড়ে। পুরো মহল্লা নিস্তব্ধ হয়ে আছে, রাত গভীর। আলো দীর্ঘশ্বাস ফেলে উঠে আয়নার সামনে দাঁড়ায়। তারপর নিজেকে ভালোভাবে দেখতে থাকে। শ্যামলা মেয়েদের এই একটা সুবিধা, চোখের নিচে কালি পড়লে সহজে ধরা পড়ে না, বেশ মানিয়ে যায়। আলো আজ একটা শাড়ি পরেছে, গোলাপি জমিনে সাদা রঙের সুতোর কাজ। বেশ মানিয়েছে আলোকে শাড়িটায়। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দ হতেই ধীর পায়ে এগিয়ে গিয়ে ফোনটা তুলে নেয়। সামিনের ফোন। অন্য সময় হলে কপাল কুঁচকে ফেলতো, কিন্তু এখন আলোর কোনো ভাবান্তর নেই। সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে স্ক্রিনে। সামিন দ্বিতীয়বারের মতো ফোন দিলে আলো ফোনটা রিসিভ করে কানে ধরে চুপ করে থাকে। ওপাশ থেকে সামিনের বেহায়া কণ্ঠস্বর শোনা যায়। কি করছিল আছিয়া? আপনার মৃত্যু কামনা। কাটকাট জবাব দেয় আলো। সামিন ম্লান হেসে বলে, তুমি আমার নীল নদ আছিয়া, এই ফেরাউন তোমাতেই ডুবে মরে গিয়েছে। কার মৃত্যু কামনা করছো তুমি? আলো চুপ করে থেকে বলে, কেন পিছু ছাড়ছেন না আমার? বেহায়া নির্লজ্জতাই। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আপনি আমার জীবনের একটা অভিশাপ, জানেন? জানলাম। এখন দরজাটা একটু খোলো আলো, ভিজে যাচ্ছি আমি। মানে আমি তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আলো দ্রুত পায়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে কাঁচ সরায়। সামিন বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। আলো চাপা স্বরে চেঁচিয়ে বলে, চলে যান এখান থেকে। এখানে কি এত রাতে? তোমার কাছে এসেছি জরুরি দরকারে, নিচে এসে দরজা খোলো। পারবো না, আপনি চলে যান। কোনো দরকার নেই আপনার সাথে আমার। ডিভোর্সের ব্যাপারে কথা বলতে এসেছি আলো, দরজাটা খোলো না। আলো মুখে চকারান্ত শব্দ করে বলে, যা বলার ফোনে বলুন। ফোনে এত কথা বলা যাবে না, আর তাছাড়া নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে খুব। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কিছু বললে? আমি শুনতে পাচ্ছি না। দেখলে আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি দরজা খোলো। হুট করে ফোন কেটে দিয়ে সামিন গেটের ভিতর ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আলো কিছুক্ষণ ঘরে থম মেরে দাঁড়িয়ে থেকে ঘর থেকে বের হয়। তারপর সোজা হেঁটে সদর দরজার কাছে যায়। দরজা খোলার শব্দ হতে সামিন মাথা তুলে তাকায়। তার সামনে নারীটিকে দেখে তার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। আলো তার দিকে শীতল চোখে তাকিয়ে আছে। সামিন কিছু সময় আলোর পা থেকে মাথা পর্যন্ত দেখে ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। আলো নিষ্প্রাণ গলায় বলে, বলুন কি, কত দূর এগিয়ে গেছে? সামিন এদিক ওদিক তাকিয়ে বলে, বলবো, আগে এক গ্লাস পানি খাওয়াও। আলো দাঁড়িয়ে থাকে। সামিন বলে, পানি চেয়েছি আলো, তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি খাওয়ানো সোয়াবের কাজ।
আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে এক গ্লাস পানি এনে দেয় সামিনকে। সামিন সবটুকু পানি খেয়ে গ্লাসটা আলোর হাতে দেয়। আলো বলে, বলুন এবার। সামিন গা ছাড়া ভঙ্গিতে বলে, খিদে পেয়েছে খুব। আজ সারাদিন কিছু খাওয়া হয়নি। খালি পেটে গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে পারি না। আগে কিছু খেতে দাও, ভাত থাকলে ভাত দাও। আলো অসহায়ের মতো এদিক ওদিক তাকায়। আপদটাকে বাড়িতে ঢুকে সে ভুল করেছে, এখন কতক্ষণ জ্বালিয়ে মারবে কে জানে। সামিনের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।